হ্যাঁ প্রীতম, গুড মর্নিং। তবু তো গুড মর্নিং। আজকে আমরা স্টার্ট করব ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিটের জন্য এর আগে আমি একটা 194 পেজের পিডিএফ দিয়েছিলাম, যার মধ্যে টোটাল তোমাদের ইলেকট্রিক টেকনোলজি নোটটা আছে, এবং আজকে সকালবেলায় আরও একটা নোট দিয়েছি, যেটা থেকে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তোমাদের যেটা খুশি, যে নোটটা পড়তে সুবিধা মনে হবে সেই নোটটা পড়বে, ঠিক আছে? তোমাদের যে 194 পেজের পিডিএফটা দিয়েছিলাম ম্যাগনেটিক সার্কিটটা, তোমাদের যে আমি বলে দিচ্ছি কত পেজ থেকে কত পেজে আছে। 112 থেকে আমি লিখে দিচ্ছি। তোমাদের যে 194 পেজের পিডিএফটা দিয়েছিলাম, 194 পেজের পিডিএফটা, ওই পিডিএফটা দেখবে যে 112 থেকে 144 অব দি ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে? আর আজকে তোমাদেরকে একটা পিডিএফ পাঠিয়েছি, মোর অন ম্যাগনেটিক সার্কিট, মোর অন ম্যাগনেটিক সার্কিট 1। এই পিডিএফটা থেকেও তোমরা করবে, ঠিক আছে? এবার তোমাদের সুবিধা মতো তোমরা করবে, ঠিক আছে? এই দুটো পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তো এটা হচ্ছে 1 নম্বর পিডিএফ, নাম্বার 1, আর এটা হচ্ছে 2 নম্বর পিডিএফ। তোমাদের যেটা থেকে সুবিধা সেখান থেকে পড়বে, ঠিক আছে? এরপরেও আরও পিডিএফ দেওয়া হবে। এই দুটো পিডিএফ থেকে তোমাদের ম্যাগনেটিক সার্কিটটা রেডি করবে। পেজ নম্বরগুলো লিখে দিলাম। এটা হচ্ছে 194 পেজের পিডিএফ, ইলেকট্রিক্যাল টেকনোলজি পিডিএফটার নাম, আর এটা হচ্ছে মোর অন ম্যাগনেটিক সার্কিট। এই পিডিএফটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি বলে লেখা আছে, দেখবে পিডিএফটা। কালকে পাঠিয়েছি এটা, কালকে সন্ধ্যের দিকে পাঠিয়েছি। ইলেকট্রিক্যাল টেকনোলজি এটা লেখা আছে, সেটা কালকে সন্ধ্যের দিকে পাঠিয়েছি, আর আজকে সকালে মোর অন ইলেকট্রিক্যাল টেকনোলজি পিডিএফটা পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যাক ম্যাগনেটিক সার্কিট। এইটা পড়াতে, ম্যাগনেটিক সার্কিটের টোটালটা পড়াতে যা যা আছে সমস্ত কিছু অঙ্ক টঙ্ক নিয়ে, নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমার এই উইকটা লেগে যাবে, মানে আজকে সোমবার, বুধবার আর শুক্রবার লেগে যাবে, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক আজকের পড়াশুনো। তো প্রথমে আমাদেরকে যেগুলো জানতে হবে আমি সব তোমাদেরকে লিখে দেবো ফর ইওর কনভেনিয়েন্ট। তোমরা এই ভিডিওটা দেখলে ভিডিও থেকেও একটা নোট বানাতে পারবে। ভিডিওর সাথে সাথে খাতা নিয়ে যদি বসো তাহলেও একটা নোট বানাতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম। এটা প্রথমে আমাদেরকে জানতে হবে, ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে? এইটা আমাদেরকে জানতে হবে। তো ইলেকট্রোম্যাগনেটিজম কি এটা আমাদেরকে জানতে হবে। তো কি বলে যে দ্য পাওয়ার অফ এ ম্যাগনেট বাই হুইচ ইট অ্যাট্রাক্টস সার্টেন সাবস্টেন্সেস। তাই লিখি, দ্য পাওয়ার অফ এ ম্যাগনেট, the power of a magnet by which it attracts certain substances,
নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তাহলে কি বলছে, দ্য পাওয়ার অফ এ ম্যাগনেট, একটা ম্যাগনেটের শক্তি, পাওয়ার, বাই হুইচ মানে যার দ্বারা, ইট অ্যাট্রাক্টস সার্টেন সাবস্টেন্সেস, এটা কোনো পদার্থকে তার নিজের দিকে আকর্ষিত করে, সেটাকেই বলে ম্যাগনেটিজম, ইজ কল্ড ম্যাগনেটিজম, মানে চৌম্বকত্ব। ঠিক আছে, এবার তাহলে ইলেকট্রোম্যাগনেটিজম কি? ইলেকট্রোম্যাগনেটিজম হলো যখন ইলেকট্রিসিটির দ্বারা, যখন ম্যাগনেটটা, ইলেকট্রোম্যাগনেট হচ্ছে ইজ ডিউ টু ইলেকট্রিসিটি, মানে জেনারেশন অফ ম্যাগনেট ডিউ টু ইলেকট্রিসিটি যখন হবে, কি বললাম, জেনারেশন অফ ম্যাগনেট ডিউ টু ইলেকট্রিসিটি যখন হবে, তখন সেটাকে বলবো ইলেকট্রোম্যাগনেট। আর ইলেকট্রোম্যাগনেটটা তাহলে কার জন্য হচ্ছে, ইজ ডিউ টু ইলেকট্রিসিটি। তাহলে মনে রাখবে, জেনারেশন অফ ম্যাগনেট ডিউ টু ইলেকট্রিসিটি ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট। আর ইলেকট্রোম্যাগনেট নিয়ে যেসব জিনিসগুলো সেটাকে বলবো, ইলেকট্রোম্যাগনেটের যে প্রপার্টি সেটাকেই বলবো ইলেকট্রোম্যাগনেটিজম। তাই লিখে দিচ্ছি আমি, জেনারেশন অফ ম্যাগনেট ডিউ টু ইলেকট্রিসিটি, মানে কারেন্ট প্রবাহের ফলে, ইজ কল্ড, আমি লিখে দিই তারপর বলছি, জেনারেশন অফ ম্যাগনেট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট। জেনারেশন অফ ম্যাগনেট মানে চুম্বকের উৎপত্তি, ডিউ টু ইলেকট্রিসিটি, কার জন্য না কারেন্ট প্রবাহের ফলে, ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট, সেই ম্যাগনেটটাকে কি বলবো আমরা, ইলেকট্রোম্যাগনেট। এবং ইলেকট্রোম্যাগনেটের যে প্রপার্টিগুলো নিয়ে আমরা কাজ করব সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে ক্লিয়ার? তাহলে এইটা বলতে পারো যে দ্য পাওয়ার অফ এ ইলেকট্রোম্যাগনেট বাই হুইচ ইট সার্টেন্স, যে ডেফিনেশনটা পড়লাম ইলেকট্রোম্যাগনেটিজমের, তাহলে ইলেকট্রোম্যাগনেটিজমের ডেফিনেশন পড়েছিলাম যে দ্য পাওয়ার অফ এ ম্যাগনেট বাই হুইচ ইট অ্যাট্রাক্টস সার্টেন সাবস্টেন্সেস ইজ কল্ড ম্যাগনেটিজম। একটা কথা এক্সট্রা চলে এসেছে যে ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে এইটার জন্য কি লিখতে পারি, এটার জন্য লিখতে পারি দ্য পাওয়ার অফ এ ইলেকট্রোম্যাগনেট বাই হুইচ ইট অ্যাট্রাক্টস সার্টেন সাবস্টেন্সেস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিজম। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম কার জন্য হয়, ডিউ টু ইলেকট্রিসিটি হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এরপর আমরা তাহলে এগুলো আমরা তো চোখে দেখতে পাবো না, তো এগুলো কিভাবে হয়, ঠিক আছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিজম এগুলো কিভাবে হয়, তো সেটাই আমি যদি বলি, তাহলে একটা চুম্বক নিলাম, ধরো ধরো আমি একটা চুম্বক নিলাম, চুম্বকের একটা নর্থ পোল থাকে, নর্থ পোল, একটা সাউথ পোল থাকে, সাউথ পোল। ঠিক আছে, সবসময় চুম্বকের, সবসময় চুম্বকের নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স প্রবাহিত হয়, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। কি বললাম, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহ হয়। ঠিক আছে, যেমন কি, ইয়েস, যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে, ইলেকট্রিক সার্কিটে কি ফর্ম করে, কারেন্ট ফ্লো করে, আই ফ্লো করে ইলেকট্রিক সার্কিটে, সেরকম ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লো করে, ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। তো ম্যাগনেটিক সার্কিটে সবসময় কি ফ্লো করে, ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার। ম্যাগনেটিক সার্কিটে কিসের জন্য চুম্বকত্ব ধর্মটা সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহের জন্য। এইভাবে অসংখ্য ম্যাগনেটিক ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ঠিক আছে, এবার হচ্ছে কোনো একটা, ধরো কোনো একটা পদার্থ আছে, কোনো একটা ধরো কি বলবো, ম্যাগনেট, কোনো একটা স্টিলের জিনিস আছে, এবার সেটাকে ম্যাগনেটিজম প্রপার্টি তার মধ্যে কি করে আনবো, কোনো একটা স্টিলের জিনিস আছে সেটার মধ্যে ম্যাগনেটিজম প্রপার্টি কি করে আনবো। ধরো এই একটা আমার কাছে, ধরো আমার কাছে এই একটা পেরেক আছে, পেরেক বলতে আয়রন নেল। ঠিক আছে, আয়রন নেল আছে, আমার আমার কাছে একটা আয়রন নেল আছে। ঠিক আছে, এবং এর মধ্যে কুণ্ডুলি আছে, মানে কয়েল অফ ওয়্যার, তারের কুণ্ডুলি। ঠিক আছে, পাকানো আছে এর মধ্যে। এরপর এইটা হচ্ছে আমার কি, আয়রন নেল। এরপর আমি যদি একটা ব্যাটারি দিয়ে, এরপর আমি একটা ব্যাটারি নিলাম এবং ব্যাটারির মাধ্যমে এতে কারেন্ট সাপ্লাই করলাম। কি সাপ্লাই করলাম, ব্যাটারির মাধ্যমে এটার মধ্যে আমি
কারেন্ট সাপ্লাই করলাম, ব্যাটারির মধ্য দিয়ে যদি এই পেরেকটার মধ্যে কারেন্ট সাপ্লাই করি না, তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটে তৈরি হবে, এটা একটা ইলেকট্রোম্যাগনেটে তৈরি হবে। এটা এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম যে একটা আয়রন নেল, আয়রন নেলের মধ্যে কয়েল অফ ওয়্যার লাগানো আছে, ব্যাটারির মধ্য দিয়ে কারেন্ট সাপ্লাই করলাম, তাহলে এটা একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হলো। ঠিক আছে, তো এটা গেল বেসিক জিনিস, খুব ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেট কি করে তৈরি করবো, এই জিনিসগুলো জানা খুব দরকার। তাহলে এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? যারা যারা প্রথম থেকে দেখছো এতটা অবধি সব কিছু ক্লিয়ার? হ্যাঁ, গুড মর্নিং দিগন্ত, এতটা অবধি সব কিছু ক্লিয়ার? ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো। এরপর আমরা যেটা করব, এতটা যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার বলো, আর যদি কোনো কনফিউশন থাকে দেন জিজ্ঞেস করো। নেক্সট যেটা আমরা পড়ব, ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এতটা অবধি যা পড়লাম সবার কাছে ক্লিয়ার? তো রেসপন্স করো। ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। ঠিক আছে, তো এখানে যদি দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। ডট আর ক্রস এই জিনিসটা বুঝবে ভালো করে। ডট নোটেশন যদি কোথাও দেওয়া থাকে, এরকম করে যদি একটা ডট নোটেশন দেওয়া থাকে, ঠিক আছে, এবং ধরো এগুলো আমার ম্যাগনেটিক ফ্লাক্সগুলো, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। ডট নোটেশনে সবসময়, ডট নোটেশনে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ফলো, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে, এগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। ঠিক আছে, এটা ডট নোটেশন দিলাম, এবং কারেন্ট ফ্লো ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কোন দিকে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজে ফ্লো করবে। তাহলে মনে রাখবে, ডট নোটেশন যখনই দেবো তখন তোমাকে বলা হবে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা টুয়ার্ডস দ্য অবজারভার, মানে আমার দিকে আসছে, এটা আমার দিকে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে আমার দিকে। তাহলে ডট নোটেশনের মানেই হচ্ছে টুয়ার্ডস দ্য অবজারভার, আর ফ্লাক্সগুলো কোন দিকে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। তো আমি লিখে দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর কি করলো? এটা হচ্ছে টুয়ার্ডস দ্য অবজারভার, টুয়ার্ডস দ্য অবজারভার। কিসের জন্য? না এটা কি নোটেশন আমার? ডট নোটেশন। ডট নোটেশন মানে তোমার দিকে, টুয়ার্ডস দ্য অবজারভার। ঠিক আছে, বোর্ডের পারপেন্ডিকুলারে তোমার দিকে। আর কি দিকে ফ্লো করবে ম্যাগনেটিক ফ্লাক্স? অ্যান্টি ক্লকওয়াইজে। এটা হলো মেন বৈশিষ্ট্য ডট নোটেশনের। নেক্সট হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি ডট নোটেশনটা। নেক্সট আমার যেটা হচ্ছে, ডট নোটেশনের পরে, ডট নোটেশনের পরে হচ্ছে ক্রস। এরকম যদি ক্রস থাকে, তারপর যদি ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে, ঠিক আছে, ক্রস যদি থাকে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ক্লকওয়াইজ ফ্লো করবে। কি? ক্লকওয়াইজ, এরকম করে ক্লকওয়াইজ। আর তাহলে অপোজিটগুলো সব, তাহলে ডট নোটেশন ছিল টুয়ার্ডস দ্য অবজারভার, তাহলে ক্রস নোটেশন বলতে কি? ক্রস নোটেশন বলতে কি? অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার হবে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। আর এটা কি? ক্লকওয়াইজ। এটা কি নোটেশন? ক্রস নোটেশন। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। ডট নোটেশন, ক্রস নোটেশন, কোনটা অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, কোনটা টুয়ার্ডস দ্য অবজারভার, কোনটা ক্লকওয়াইজ, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা বললাম যে ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে, আর ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ঠিক আছে, তো এতটা অবধি হলো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হলো। এরপর নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা কি বলবো, স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ধরে আছো। স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলতে এর মধ্য দিয়ে
কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো তোমাদেরকে একটা আমি ছবি দেখালে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এভাবে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ধরে রাখো, আমি দেখাচ্ছি, এভাবে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ধরে রাখো, ধরো আমি একটা পেন নিচ্ছি, সেটাকেই ধরছি, ধরো আমি এই পেনটাকে নিলাম এবং সেটাকেই ধরলাম, ঠিক আছে, এইভাবে আমি ধরলাম, ভালো করে দেখাই, ধরো এই আমার কাছে পেন, এই পেনটাকে আমি এইভাবে ধরলাম, ঠিক আছে, এইটাই পেনটাই হচ্ছে আমার ক্ষেত্রে কি স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে বলে দেখো আমার এখানে এই 4টে ফিঙ্গার একই দিকে আছে, আর এই বুড়ো আঙুলটা মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থামটা একটা দিকে আছে, ঠিক আছে। তাহলে বলে এই যে থামটা সেই থামটা কাকে ডিনোট করছে, বলে যে থাম পয়েন্টস অ্যালং দ্য ডাইরেকশন অফ কারেন্ট। থামটা আমার কারেন্ট ফ্লোর ডাইরেকশনটাকে দেখাচ্ছে, ঠিক আছে, থামটা তাহলে কি দেখাচ্ছে, কারেন্ট ফ্লোর ডাইরেকশন। আর আদার ফিঙ্গার্স বলতে এই 4টে দেখো ভেতর দিকে ঢুকছে, তো এই আদার ফিঙ্গার্স গিভ দ্য ডাইরেকশন অফ ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা দেখায়। তাহলে রাইট হ্যান্ড গ্রিপিং রুল বলে যে থাম সবসময় আমার কি দেখায়, কারেন্ট ফ্লোর ডাইরেকশন দেখায়, আর আদার ফিঙ্গার্সটা কি দেখায়, ডাইরেকশন অফ ফিল্ড দেখায়। তোমাদেরকে যদি কোনো একটা ছবিতে দেখাই, আমি ছবিটা ফোকাস করছি তোমাদের সামনে, যদি তোমরা ছবিটা দেখো, দেখো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ধরা আছে, থাম আছে আর 4টে ফিঙ্গার আছে। থামটা ইন্ডিকেটস করছে কি, থামটা ইন্ডিকেটস করছে ডাইরেকশন অফ কারেন্ট, আর আদার ফিঙ্গার ডাইরেক্ট করছে ডাইরেকশন অফ ফিল্ড। এটাই হচ্ছে আমাদের কি রুল, এটাই হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপিং রুল। তাহলে মনে রাখবে রাইট হ্যান্ড গ্রিপিং রুলটা কি, থামটা সবসময় কি ডাইরেক্ট করছে, কারেন্ট ফ্লোটাকে ডাইরেকশন দিচ্ছে, আর আদার ফিঙ্গার্স কি, আদার ফিঙ্গার্স ডাইরেকশন অফ ফিল্ড, ঠিক আছে। তো এটা গেল আমার রাইট হ্যান্ড গ্রিপিং রুল, ঠিক আছে। এরপর নেক্সট জানবো ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ সলিনয়েড। এগুলো খুব বেসিক জিনিসগুলো পড়াচ্ছি, আমি এখনো ম্যাগনেটিক সার্কিটে ঢুকিনি, কিন্তু ম্যাগনেটিক সার্কিট জানার জন্য এই জিনিসগুলো জানা খুব দরকার, ঠিক আছে। এগুলো ক্লাস 12এও ছিল। ম্যাগনেটিক ফিল্ড, নেক্সট যে টপিকটা আমি পড়াবো, ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ সলিনয়েড। ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ সলিনয়েড। তো সলিনয়েড জিনিসটা কি তোমাদেরকে প্রথমে জানতে হবে। সলিনয়েড হচ্ছে সলিনয়েড ইজ এ সিলিন্ড্রিক্যাল কয়েল অফ ইনসুলেটিং ওয়্যার অ্যারাউন্ড দ্য ফর্ম অফ স্প্রিং। মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কয়েল, সিলিন্ডার শেপের কয়েল, ধরো এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে সিলিন্ডার, এইরকম একটা কয়েল যার মধ্যে কি আছে, যার মধ্যে কুণ্ডলি লাগানো আছে তারের, এরকম তারের কুণ্ডলি লাগানো আছে, সেটাই হচ্ছে আমার কি স্প্রিং টাইপের কুণ্ডলি যে সিলিন্ড্রিক্যাল কয়েলের ওপর লাগানো আছে, সেই রকম জিনিসকে আমাদের কি বলে, সলিনয়েড। তোমরা যখন ক্লাস 12 ছবি আঁকতে সলিনয়েডের, তখন এইরকম করে আঁকতে, দিস ইজ দ্য সলিনয়েড, ঠিক আছে। তো সলিনয়েড জিনিসটা জেনে রাখতে হবে, সলিনয়েড কি। এরপর হচ্ছে সলিনয়েডে যেটা আমাদের বার করতে হয়, সলিনয়েডে যেটা আমাদের বার করতে হয় যে কোনটা সাউথ পোল আর কোনটা হচ্ছে নর্থ পোল, এটা বার করা খুব চাপ হয়। তো মনে রাখবে সলিনয়েডে যে সাইডে, আমি লিখে দিচ্ছি কথাটা, সলিনয়েডে যে সাইডে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, সলিনয়েডে যে সাইডে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, সেই সাইডটা হয় সাউথ পোল, সেই সাইডটা হয় সাউথ পোল। আর যে সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, সেই সাইডটা হয় নর্থ পোল। ক্লিয়ার, এটা মাথায় রাখবে। তাহলে সলিনয়েডের সাউথ পোল আর নর্থ পোল বার করা চাপ হয়ে যায়। তো যে সাইডে মনে রাখবে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে সেটা হবে সাউথ পোল, আর যে সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে নর্থ পোল। তোমাদের যদি ছবি দেখাই সলিনয়েডের ভালো, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাদেরকে পিডিএফটা আমি যদিও প্রোভাইড করে দিয়েছি, দেখবে এইটা হচ্ছে সলিনয়েড, ভালো করে বুঝতে পারছো এটা সলিনয়েডটা স্প্রিং আকারের মতো সিলিন্ড্রিক্যাল শেপের। এবার দেখো এইটা বাঁ দিকের যদি ছবিটা দেখো, ইন্ডিকেট সাউথ পোল লেখা আছে, কারণ দেখো কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা দেখো
ক্লকওয়াইজ ফ্লো করছে, দেখো এই দিক থেকে ঢুকে আবার বাইরের দিকে বেরোচ্ছে, ক্লকওয়াইজ ফ্লো করছে। আর তারপরেরটা দেখো নর্থ পোল, কারণ দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে। এটা হচ্ছে সলিনয়েডটা, টোটাল সলিনয়েডটা কিরকম হয়, সিলিন্ড্রিক্যাল ইন শেপ হয়। ঠিক আছে, এই ব্যাপারটা আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দিয়েছি। তাহলে এত দূর অব্দি যা পড়লাম সবার কাছে ক্লিয়ার? তো ক্লিয়ার হলে ক্লিয়ার বলে রেসপন্স দাও। ঠিক আছে, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবুও জেনে রাখা দরকার, কোশ্চেন আসতেই পারে। নেক্সট হচ্ছে ফোর্স অন এ কন্ডাক্টর। সবাই একটু রেসপন্সটা করো। ফোর্স অন এ কন্ডাক্টর প্লেসড in the magnetic field. Force on a conductor placed in the magnetic field. Force on the conductor placed on a magnetic field. তো ধরো একটা কন্ডাক্টর আছে যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, তাহলে তার মধ্যে কত ফোর্স জেনারেট করবে? তো সেই মানটা আমরা পাই F is equal to BIL। ফর্মুলাটা কি? BIL। কিসে পাই? ইউনিটটা পাই নিউটনে, মানে এসআই একক। ঠিক আছে, যেখানে ফোর্স এফটা হচ্ছে কি ফোর্স অবভিয়াসলি, বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। এগুলো পড়াবো আমি নেক্সট পার্টে, আমি এগুলো পড়াবো, ফ্লাক্স ডেন্সিটি কি না সব কিছু পড়াবো। ইউনিটটা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। আইটা কি? আইটা হয় কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, কারেন্ট ফ্লো। ঠিক আছে, আর এলটা কি? এলটা হয় লেন্থ অফ কন্ডাক্টর, এলটা হয় লেন্থ অফ কন্ডাক্টর। তো এটা তোমরা হয়তো এইচএসে পড়েছিলে, এটা প্রুফটাও করতে হতো আমাদের, এফ সমান বিআইএল। ঠিক আছে, এই তিনটে জিনিস তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এফটা হচ্ছে এফ সমান হচ্ছে বিআইএল, বি হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি ইন ওয়েবার পার মিটার স্কোয়ার, আই হচ্ছে কারেন্ট ফ্লো, আর এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর। তাহলে কিরকম, ধরো আমি ছবি দেখিয়ে বোঝাই, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ধরো এই একটা আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আমি রেখেছি, কন্ডাক্টর রেখেছি। কন্ডাক্টর দেখতে পাচ্ছ নর্থ পোল আর সাউথ পোল আছে। তাহলে এই কন্ডাক্টরে কি ফোর্স জেনারেট করবে? ফোর্সটা হবে এফ সমান বিআইএল, বি হবে ফ্লাক্স ডেন্সিটি, আই হবে কারেন্ট ফ্লো থ্রু কন্ডাক্টর, আর এল হবে লেন্থ অফ কন্ডাক্টর। ঠিক আছে, এবার আমার যেটা জানতে হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলে যে, আমি তোমাদেরকে দেখাই লেফট হ্যান্ড রুলটা বড় করে, তাহলে আরো সুবিধা হবে তোমাদের বুঝতে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলে যে, যদি বাংলাতে বলো তর্জনী, যদি বাংলাতে বলো তাহলে বলবে তর্জনী কি ডিনোট করে? তর্জনী যেটা ডিনোট করে সেটা হয়, তর্জনী ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিনোট করে, মধ্যমা কারেন্ট ফ্লোর ডাইরেকশন ডিনোট করে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন ডিনোট করে। আমি বলে দিচ্ছি যে ইংরেজিতে বলে দিই, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল খুব ইম্পর্টেন্ট রুল, আর এটা কেন লাগে সেটাও বলবো। এগুলো পরে আরো অ্যাপ্লিকেশন আছে এবং পড়াবো এগুলো ডিটেলস। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ঠিক আছে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলে যে তর্জনীর ইংরেজি হচ্ছে ফোর ফিঙ্গার কি ডিনোট করে ডাইরেকশন? ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিনোট করে, ফিল্ড লিখলাম। ঠিক আছে, মিডিল ফিঙ্গার মানে মধ্যমা ডিনোট করে কারেন্ট ফ্লোর ডাইরেকশন। যদি করে দেন থাম্ব মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল কি ডাইরেক্ট করবে? ফোর্সের ডাইরেকশন ডিনোট করবে। তাহলে এটাই গেল আমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফোর ফিঙ্গার ডিনোট করবে ডাইরেকশন অফ ফিল্ড, মিডিল ফিঙ্গার ডিনোট করবে ডাইরেকশন অফ কারেন্ট, আর থাম্ব ডাইরেক্ট অফ ফোর্স। ঠিক আছে, তো এটা আমার কি জন্য লাগবে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি জন্য লাগবে? আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাহায্যে কোনো একটা মোটরের মধ্যে কি ম্যাগনেটিক মেকানিক্যাল ফোর্স সৃষ্টি হলো, কি মেকানিক্যাল ফোর্স কোন দিকে, ডাইরেকশনটা কি মেকানিক্যাল ফোর্সের, সেটা বার করতে পারবো।
তাহলে বলতে পারো যে বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল উই ক্যান ডিটারমাইন, বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল উই ক্যান ডিটারমাইন the direction of mechanical forces in motor. ঠিক আছে, এটা আমরা জানতে পারবো। এরপর হচ্ছে নেক্সট যেটা হচ্ছে আমাদের লাস্ট বেসিক পার্ট, তারপরে আমরা আসল পড়াতে ঢুকবো, যে ফোর্স বিটুইন প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ফোর্স বিটুইন, লিখে দিয়ে হেডিংটা, ফোর্স বিটুইন প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা হচ্ছে ফোর্স বিটুইন প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ধরো তোমার কাছে দুটো কয়েল আছে, ঠিক আছে, দুটো কয়েলই যদি সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। সেম ডাইরেকশন বলতে ধরো এই একটা কারেন্ট ফ্লো করছে, আর এখানেও একটা কয়েল আছে সেটাতেও কারেন্ট ফ্লো করছে, দুটোতেই ক্রস বলতে কি আমি আজকেই পড়ালাম, ক্রস বলতে কোন ডাইরেকশন বোঝায়? ক্রস বলতে ক্লকওয়াইজ ডাইরেকশন বোঝায়, ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। তাহলে যেহেতু ডাইরেকশনটা দুটোর এক, ক্লকওয়াইজে কারেন্ট ফ্লো করছে, দুটোতেই ক্রস আছে, তাহলে এই দুটোর মধ্যে আমার কি তৈরি হবে? অ্যাট্রাকশন ফোর্স। এই দুটোর মধ্যে আমার তৈরি হবে অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মধ্যে আমাদের অ্যাট্রাকশন একটা ফোর্সের সৃষ্টি হবে, অ্যাট্রাকশন ফোর্স সৃষ্টি হবে, ঠিক আছে। অ্যাট্রাকশন একটা ফোর্স সৃষ্টি হবে। এবার যদি উল্টোটা হতো, যদি একটা ডট কারেন্ট একটা ক্রস কারেন্ট হতো, ধরো এটাই হলো ডট আর এটাই হলো ক্রস, তাহলে কি হবে? রিপালসিভ ফোর্স সৃষ্টি হবে, ঠিক আছে। বাইরের দিকে রিপালসিভ ফোর্স দুটোকে সবসময় বিক্ষেপ করবে, আর অ্যাট্রাকশন মানে কাছাকাছি টানার চেষ্টা করবে। তো আমি তোমাদেরকে এটারও একটা ছবি প্রোভাইড করে দিয়েছি, তোমরা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ছবিটা, ঠিক আছে। ছবিটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দুটোতেই ক্রস দিয়েছি, দুটোর মধ্যে তাই কারেন্টটা কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই দুটোতে একটাতে ডট আছে একটাতে ক্রস আছে, তাই রিপালসিভ ফোর্স কাজ করছে, ঠিক আছে। তো এতটা অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার। এবার আমি আসল ম্যাগনেটিক সার্কিটে ঢুকবো, যেখান থেকে তোমাদের সিলেবাসের পড়া বা সেকেন্ড সেমে যেখান থেকে সিলেবাসে পড়াটা আছে, ঠিক আছে। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার কিনা বলো? এতটা অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার? এটা বেসিক জিনিস, এটা তোমাদের ক্লাস 12-এও ছিল। সবার কাছে ক্লিয়ার? তব তো ক্লিয়ার, কস্তুরী ক্লিয়ার, অনুপম ক্লিয়ার, যারা যারা দেখছো ক্লিয়ার? ওকে, চলো এবার হচ্ছে আমাদের আসল পড়া। প্রথমেই যেটা পড়বো ম্যাগনেটোমোটিভ ফোর্স। আমরা যখন ম্যাগনেটিক সার্কিট পড়ছি না, তখন আমরা ম্যাগনেটিক সার্কিটকে ইলেকট্রিক সার্কিটের সাথে রিলেট করার চেষ্টা করব। ম্যাগনেটিক সার্কিটকে ইলেকট্রিক সার্কিটের সাথে রিলেট করার চেষ্টা করব, তাহলে আমাদের পড়তে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো প্রথমে যেটা পড়বো ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স কি দিয়ে ডিনোট করে? এমএমএফ দিয়ে ডিনোট করা হয়। কি বললাম? ম্যাগনেটোমোটিভ ফোর্স কি দিয়ে ডিনোট করা হয়? এমএমএফ দিয়ে ডিনোট করা হয়। তো এমএমএফ কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স বলছে ইট ইজ দ্য ফোর্স টু প্রডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিটে যেটা ম্যাগনেটিক ফ্লাক্সকে সৃষ্টি হতে সাহায্য করে, কি ম্যাগনেটিক ফ্লাক্সকে প্রডিউস হতে সাহায্য করে,
সেটাকেই বলবো কি আমরা এমএমএফ। তাহলে এমএমএফ বলতে মনে রাখবে যে ইট ইজ দ্য ফোর্স টু প্রডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য ম্যাগনেটিক সার্কিট। এবার আমরা এটাকে যদি ইলেকট্রিক সার্কিটের সাথে রিলেট করি, ইলেকট্রিক সার্কিটে আমাদের কি ছিল মনে করে দেখলে, ইলেকট্রিক সার্কিটে আমাদের ছিল যেটা, ইলেকট্রিক সার্কিটে আমাদের যেটা ছিল ইএমএফ। ইএমএফ বলতে কি ভোল্টেজ, এই ভোল্টেজটার জন্যই ইলেকট্রিক সার্কিটে ইএমএফ বা ভোল্টেজ, এই ইএমএফ বা ভোল্টেজের জন্যই আমার কোনো একটা সার্কিটে কারেন্ট ফ্লো করতো। তো সিমিলারলি ম্যাগনেটিক সার্কিটে এই এমএমএফটার জন্যই তার মধ্যে কি ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে কার জন্য, যা এমএমএফ এর জন্য। ঠিক আছে, এটার ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। ইউনিট আর ফর্মুলা কিছু ইউনিট, এটার ইউনিট হয় অ্যাম্পিয়ার টার্ন। কি বললাম, অ্যাম্পিয়ার টার্ন। ইউনিট কি, অ্যাম্পিয়ার টার্ন বা এটি দিয়ে ডিনোট করা হয় ইউনিট। ঠিক আছে, আর কি দরকার, তাহলে বুঝতেই পারছো এমএমএফ কার উপর ডিপেন্ড করছে। এমএমএফ দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, অ্যাম্পিয়ার আর টার্ন। অ্যাম্পিয়ার মানে কি, কারেন্টের ইউনিট মানে আই, আর টার্ন মানে কি পাক সংখ্যা। টার্ন মানে কুণ্ডুলি, কতগুলো কুণ্ডুলি দেওয়া আছে, ধরো এরকম টার্ন, কতগুলো টার্ন আছে। টার্ন বলতে কি পাক সংখ্যা। ঠিক আছে, তো টার্নকে আমরা কি দিয়ে ডিনোট করি, এন দিয়ে। তাহলে আই যত বাড়বে ম্যাগনেটোমোটিভ ফোর্স তত বাড়বে, আই যত কমবে ম্যাগনেটোমোটিভ ফোর্স তত কমবে, এন যত বাড়বে ম্যাগনেটোমোটিভ ফোর্স তত কমবে, এই বাড়বে, আর এন যত কমবে ম্যাগনেটোমোটিভ ফোর্স তত কমবে। আই আর এন এর উপর ডিপেন্ড করে। তার জন্য ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ এর সূত্র হয় আই ইন্টু এন, যেখানে আই হচ্ছে কি কারেন্ট ফ্লো আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন। ঠিক আছে, মাথায় রাখবে আই হচ্ছে কারেন্ট ফ্লো আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন। এর আরো একটা ফর্মুলা মনে রাখবে, এইচ ইন্টু এল। কি ফর্মুলা মনে রাখবে, এইচ ইন্টু এল। এইচটা কি, এইচটা মনে রাখবে ফিল্ড, এইচটা মনে রাখবে, আমি পড়াবো যদিও এইচটা তখনই বলবো এইচটা কি তখনই, তবু আমি বলে দিচ্ছি এইচটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ। এইচটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফোর্স বা ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, এতটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, আর এল হচ্ছে কি, এল হচ্ছে লেন্থ, ঠিক আছে, এল হচ্ছে লেন্থ অফ দ্য সার্কিট। তাহলে এমএমএফ এর দুটো ফর্মুলা মনে রাখবে, এমএমএফ সমান আইএন আবার ইজুকাল টু এইচএল। ঠিক আছে, এর দুটো মনে রাখবে, তাহলেই হবে। এইচটা পড়াবো তখনই বলবো। ঠিক আছে, এবার আমাদের নেক্সট যে 2 নম্বরটা আমরা জানবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটা এক্ষুনি কথা বললাম আমি, এইচ, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। কি, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। ঠিক আছে, তো বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বলছে এমএমএফ পার ইউনিট লেন্থ। যে এমএমএফ পেলাম, ম্যাগনেটিক ফোর্স পেলাম পার ইউনিট লেন্থ, তাহলে এমএমএফ বাই এল সমান হচ্ছে কি আমার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। এটা সমান কি, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি কি দিয়ে ডিনোট করে, এইচ দিয়ে। তাহলে এইচ সমান হচ্ছে এমএমএফ পার লেন্থ। ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি ইজ দ্য এমএমএফ পার ইউনিট লেন্থ। একক লেন্থে কত পরিমাণ আমার ম্যাগনেটিক মোটিভ ফোর্স, সেটাই হচ্ছে আমার কি ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি আর একটা নাম কি বললাম, ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটাইজিং ফোর্স। আমি লিখে দিচ্ছি আর একটা নাম, একটা হচ্ছে ফিল্ড স্ট্রেংথ, আর একটা নাম হচ্ছে কি, আর একটা নাম হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। ঠিক আছে, একই সব, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি ম্যাগনেটাইজিং ফোর্স একই জিনিস। ঠিক আছে, এতটা অবধি নিশ্চয়ই ক্লিয়ার। এবার হচ্ছে তাহলে এইচ এর ইউনিট কি হবে, আরো একটা ফর্মুলা লিখলাম। এইচ সমান তো এমএমএফ বাই এল পড়লে আরো একটা ফর্মুলা মনে রাখবে, এইচ সমান বি বাই মিউ। এই ফর্মুলাগুলো অঙ্ক করতে খুব কাজে লাগে। এখান থেকে কিন্তু একটা অঙ্ক জিলেটে আসে, আমি প্রায় দেখেছি এখান থেকে একটা অঙ্ক আসে, প্রতি বছর একটা অঙ্ক আসে। তো একটা অঙ্ক কনফার্ম ধরে রাখো এখান থেকে আসবে। তাহলে এইচ সমান হচ্ছে এমএমএফ বাই এল বা বি বাই মিউ। বি হচ্ছে কি, বিটা আমি এখনই পড়াবো, তাও বলে রাখি, বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আর মিউটা হচ্ছে কি, মিউটা হচ্ছে পারমিয়েবিলিটি। যেহেতু পড়াবো তাই আমি আলাদা করে লিখছি না, এই দুটো ফর্মুলা মনে রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমার যেটা বলবো, হ্যাঁ, এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইউনিট কি, ইউনিটটা বলা হলো না। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইউনিটটা হচ্ছে
ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিটটা হচ্ছে নিউটন পার ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি? নিউটন পার ওয়েবার। ঠিক আছে, বা আরো একভাবে বলতে পারো এমএমএফ এর ইউনিট কি ছিল? এমএমএফ এর ইউনিট ছিল যে অ্যাম্পিয়ার টান। এমএমএফ এর ইউনিট কি ছিল? অ্যাম্পিয়ার টান, আর তাকে লেন দিয়ে ভাগ করেছিল মিটার। তাহলে এই দুটোই ঠিক, নিউটন পার ওয়েবার লিখলেও ঠিক, অ্যাম্পিয়ার টান পার মিটার লিখলেও ঠিক, তুমি যেটা লিখবে দুটো ইউনিট তুমি লিখতে পারো, নিউটন পার ওয়েবারও লিখতে পারো, অ্যাম্পিয়ার টান পার মিটারও লিখতে পারো, কোনোটাই ভুল হবে না। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমার নেক্সট যেটা পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স। নেক্সট যেটা পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স, মানে এতক্ষণ যে ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে কাজ করছিলাম, সেই ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করছে বলছে। ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করে। কি দিয়ে ডিনোট করে? ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করে। তো ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলছে? যে বলছে দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু এ গিভেন সেকশন। দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স পাসিং থ্রু এ গিভেন সেকশন ইজ কল্ড অ্যাজ ম্যাগনেটিক ফ্লাক্স। ধরো আমার এটা ধরে একটা ম্যাগনেটিক প্লেট আছে, ঠিক আছে, এর মধ্য দিয়ে যতগুলো আমার লাইন ফ্লো করছে একটা সেকশনের মধ্য দিয়ে, সেই নাম্বার অফ লাইনটাকে একসাথে কি বলছি আমরা? ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ এ ফোর্স পাসিং থ্রু এ গিভেন সেকশন ইজ কল্ড অ্যাজ ম্যাগনেটিক ফ্লাক্স। ইট ইজ ডিনোটেড অ্যাজ ফাই। আমি লিখে দিচ্ছি ফাই। আর এটার ইউনিট কি হয়? ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি হয়? ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয় একটা ইউনিট ওয়েবার। কি হয়? ওয়েবার, WB, ওয়েবার। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের আর একটা জিনিস মনে রাখবে, 1 ওয়েবার মানে কি? 1 ওয়েবার মানে মনে রাখবে 10⁸ লাইন্স অফ ফোর্সেস। খুব ইম্পর্টেন্ট, 1 ওয়েবার মানে হচ্ছে 10⁸ লাইন্স অফ ফোর্সেস। ঠিক আছে, তাহলে ফাইয়ের সূত্র একটা তোমাদেরকে মনে রাখতে হবে। ফাইয়ের ফর্মুলা মনে রাখবে বি ইন্টু এ। একটা বি কি? বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, পড়াবো। এ কি? এ হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে কারেন্ট ফ্লো। এ হচ্ছে কারেন্ট ফ্লো মানে হচ্ছে অ্যাম্পিয়ার, বা আই তুমিও বলতে পারো এটাকে। ঠিক আছে, সরি এটা হচ্ছে ভুল বললাম, সরি এটা হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে আমার ক্রস সেকশন এরিয়া। বি হচ্ছে আমার কি? বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আর এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আর এমএমএফ বাই এস, আরও একটা সূত্র তোমরা মনে রাখবে, ফাই সমান এমএমএফ বাই এস। এমএমএফ কি? এমএমএফ হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর এস হচ্ছে কি? এসটা আমি তোমাদেরকে পড়াবো, এসটা হচ্ছে রিল্যাক্টেন্স, পড়াবো আমি, তাই আমি লিখলাম না। এটা মনে রাখবে ক্রস সেকশনাল এরিয়া, যেহেতু আমি বললামই, আমি ডেফিনেশনেই বললাম যে তার টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স পাসিং থ্রু এ গিভেন সেকশন, তাহলে সেকশনটা কিছু এরিয়া থাকবে, তো সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। আর বিটা আমি এখনই পড়াবো। ঠিক আছে, বিটা বললাম কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। নেক্সট যেটা পড়াবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। নেক্সট যেটা আমি পড়াবো এখনই সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আমি কি দিয়ে ডিনোট করছি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আমি বি দিয়ে ডিনোট করছি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কাকে বলবো? বলবো দ্য ফ্লাক্স পার ইউনিট এরিয়া। দ্য ফ্লাক্স পার ইউনিট এরিয়া মানে একটা একক এরিয়ায় কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আমার যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, সেটাকেই বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, বা বি দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে বি সমান আমি কি বলতে পারি? আমি বলছি যে একক এরিয়ায়, তার মানে এরিয়াটা নিচে থাকবে, কি ফ্লো করছে? ফ্লাক্স মানে ফাই, তাই আমি বি সমান বলতে পারি কি? বি সমান বলতে পারি ফাই বাই এ। বা আরো একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, এইচ ইন্টু মিউ। এইচ হচ্ছে কি? আমি এখনই বললাম, এইচ হচ্ছে ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এইচটা আমি কি বলেছি? এইচের আমি 3টে নাম বলেছি। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, হয়তো ডেন্সিটি বলে দিয়েছি ওখানে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু মাথায় রেখো। এইচ হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ফিল্ড স্ট্রেংথ অথবা
এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ফিল্ড স্ট্রেংথ অথবা ম্যাগনেটাইজিং ফোর্স। তো এই বি এর ইউনিট কি হয়? এই বি এর ইউনিট ফাই বাই এ, ফাই এর ইউনিট হচ্ছে ওয়েবার, এ এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা গেল আমার ফাই এর ইউনিট, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এতটা অবধি নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। তাহলে এই গেল আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো এতটা অবধি সবার কাছে ক্লিয়ার যা যা পড়ালাম? তো বলো, সব কিছুর কিন্তু দুটো করে ফর্মুলা পড়ছি, 4টে জিনিস পড়লাম, 4 দুগুণ 8টা ফর্মুলা পড়লাম, 4টি ইউনিট পড়লাম, 4টে ডেফিনেশন বুঝলাম। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? যে 4 জন অনলাইন আছো, তপব্রত, কস্তুরী, সবার কাছে ক্লিয়ার এতটা অবধি? যা যা পড়ালাম এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট যে জিনিসটা পড়বো, তবুও তো ক্লিয়ার কিনা একটু জানিও। নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে এবার পারমিয়েবিলিটি। এবার যেটা পড়বো পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি হচ্ছে এমন একটা প্রপার্টি, পারমিয়েবিলিটি হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের এমন একটা প্রপার্টি যে প্রপার্টিটার ইচ্ছায় ওই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজ হয়। ইংরেজিতে পড়লে ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। নেক্সট আমি যেটা বলছি পারমিয়েবিলিটি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পারমিয়েবিলিটি। ঠিক আছে, তো পারমিয়েবিলিটি হচ্ছে এমন একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি যেটার জন্য ওই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজ হওয়ার চেষ্টা করে। তাহলে ইট ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ এ ম্যাটেরিয়াল, ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ it allows itself to be magnetized. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, it allows itself to be magnetized। মানে যে প্রপার্টিটার জন্য কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটাকে বলবো আমরা কি? পারমিয়েবিলিটি। ঠিক আছে, সেই প্রপার্টিটাকে আমরা বলবো পারমিয়েবিলিটি। তো পারমিয়েবিলিটিকে কি দিয়ে ডিনোট করা হয়? পারমিয়েবিলিটিটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়। পারমিয়েবিলিটিকে মিউ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মিউ দুটো সূত্র মনে রাখবে। মিউ সমান মনে রাখবে বি বাই এইচ। আমি বলেছি বি কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এইচ কি? এইচ বলেছি ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফোর্স। আরও একটা ফর্মুলা মনে রাখবে, মিউ সমান মিউ জিরো ইন্টু আর, মিউ আর। যেখানে মিউ জিরো কি? মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। পারমিয়েবিলিটির বাংলা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমে মানে এয়ারে, ভ্যাকামে আমার হচ্ছে পারমিয়েবিলিটি। মিউ জিরো হচ্ছে কি? শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা বা ইন এয়ারে পারমিয়েবিলিটি, অ্যাবসোলুট পারমিয়েবিলিটি। যদি এক কথাই বলো, অ্যাবসোলুট পারমিয়েবিলিটি। অ্যাবসোলুট পারমিয়েবিলিটি। তো এটার মান কত হয়? এটার মান হয় 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এটা সবসময় ফিক্স মনে রাখবে। ইন এয়ারে এটার মান হয় 4 পাই ইন্টু 10 মিউ আর। মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। মিউ আর মনে রাখবে রিলেটিভ পারমিয়েবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি। মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। তাহলে মিউ হচ্ছে কি? মিউ হচ্ছে অ্যাবসোলুট পারমিয়েবিলিটি, আর মিউ আর হচ্ছে কি? মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। তো এই রিলেটিভ পারমিয়েবিলিটির মানটা 1 হয় কখন? ইন এয়ার বা ভ্যাকুয়াম। রিলেটিভ পারমিয়েবিলিটির মান 1 হয় কখন? ইন এয়ার মানে বাতাসে, অর কখন? ভ্যাকামে। ভ্যাকাম বলতে শূন্যস্থান, ভ্যাকামে। তো এটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা গেল আমার মিউ জিরো আর মিউ আর এর ব্যাপারটা। তাহলে এই গেল তোমাদের পারমিয়েবিলিটি, এই গেল তোমাদের পারমিয়েবিলিটি। ঠিক আছে, এটা গেল তোমাদের পারমিয়েবিলিটি। এরপর আমি নেক্সট যেটাই আসবো পারমিয়েবিলিটির পরে, পারমিয়েবিলিটির পরে নেক্সট যেটাই আসবো রিলাক্টেন্স। পারমিয়েবিলিটির পরে নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্স হচ্ছে
দেখো আমার ম্যাগনেটিক সার্কিট আমার ইলেকট্রিক সার্কিট যখন পড়তাম, আমি যখন ইলেকট্রিক্যাল সার্কিট পড়েছিলাম তখন রেজিস্ট্যান্স বলে একটা টার্ম ছিল আর যেটা কি করত, যেটা আমার কারেন্ট ফ্লোকে বাধা দিত। ঠিক আছে, তো এরকম যখন ম্যাগনেটিক সার্কিট যখন পড়ছি আমরা, তখনও সেখানে আমরা এমন আরও একটা প্রপার্টি পাবো, যেটা কি বাধা দেবে না, যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের প্রবাহকে বাধা দেবে। সেই জিনিসটাকেই বলবো আমরা রিলাক্টেন্স, যেটা হচ্ছে আমি ডিনোট করবো এস দিয়ে। ঠিক আছে, ইলেকট্রিক সার্কিটে আর কি বাধা দিত, কারেন্ট ফ্লোকে বাধা দিত। সিমিলারলি ম্যাগনেটিক সার্কিটে এস বলতে কি, রিলাক্টেন্স। কি বাধা দেয়, ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোকে বাধা দেয়। তাহলে এটা গেল আমার কি বললাম, রিলাক্টেন্স। তাহলে রিলাক্টেন্সের যদি আমি ডেফিনেশন বলতে চাই, রিলাক্টেন্স কি দিয়ে ডিনোট করছি আমি, এস দিয়ে। রিলাক্টেন্সের যদি আমি ডেফিনেশন বলতে যাই, তাহলে বলবো যে ইট ইজ দ্য অপোজিশন অফার্ড বাই দ্য ম্যাটেরিয়াল টু দ্য ফ্লাক্স। এটা কার সাথে সিনোনিমাস, ইট ইজ অ্যানালগাস টু দ্য আর, মানে ইট ইজ অ্যানালগাস টু দ্য রেজিস্ট্যান্স ইন ইলেকট্রিক্যাল সার্কিট। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, এটাকে আমার এস দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়, এস দিয়ে ডিনোট করা হয়। এস সমান কি এবার তোমাদেরকে জানতে হবে, এস সমান কি জানতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে এস সমান হচ্ছে, কটা সূত্র তোমাদেরকে জানতে হবে। এস সমান হচ্ছে এমএমএফ বাই ফাই। এমএমএফ জানো, ম্যাগনেটোম্যাটিক ফোর্স। ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। আবার এমএমএফ সমান কি, এমএমএফ সমান আমি তোমাদেরকে বলেছি এইচএল। আর ফাই সমান কি, ফাই সমান পড়েছি বিএ, ফাই সমান বিএ। আজকে এই ফর্মুলাতে লিখলাম। এবার আমি এইচটাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে আমি এটা এভাবে লিখতে পারি, এল থাকলো পরে, এইচটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি বি বাই এইচ হবে, আর এখানে নিচে এ আছে। এবার ওপরে এলটা যেমন থাকলো, আর নিচে বি বাই এইচ সমান আমি কি পড়েছি, বি বাই এইচ সমান মিউ পড়েছি। তাহলে এল বাই মিউ ইন্টু এ, তাহলে এটা পেলাম। ঠিক আছে, এখানে আমি এইভাবে লিখতে পারি যে 1 বাই মিউ ইন্টু এল বাই এ। রিলাক্টেন্সকে এই আকারে লেখা হয় 1 বাই মিউ ইন্টু এল বাই এ। ঠিক আছে, এটা গেল রিলাক্টেন্সের ব্যাপারটা। তো রিলাক্টেন্সের তাহলে ইউনিট কি হবে, রিলাক্টেন্সের ইউনিট বুঝতে পারছো, এমএমএফ বাই ফাই। এমএমএফ এর ইউনিট ছিল কি, অ্যাম্পিয়ার টার্ন। ওই ফাই এর ইউনিট ছিল কি, ওয়েবার। তাহলে কি হবে, ইউনিটটা অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। তাহলে এই গেল আমার রিলাক্টেন্সের ইউনিট। তো এতটা অবধি সবার কাছে ক্লিয়ার, আশা করছি সবার কাছে ক্লিয়ার। রিলাক্টেন্স এতটা অবধি আশা করছি সবার কাছে ক্লিয়ার, কোনো অসুবিধার কথা হওয়ার নয়। তাহলে এবার নেক্সট রিলাক্টেন্সের পর যেটা জানবো সেটা হচ্ছে পারমিন্স। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে পারমিন্স। দেখো রেজিস্ট্যান্স আমরা পড়েছিলাম ইলেকট্রিক সার্কিটে, পড়েছিলাম তো রেজিস্ট্যান্সের অনন্য মানে 1 বাই আর কে আমি কি বলতাম, কন্ডাক্টেন্স বলতাম। 1 বাই আর কে আমি কি বলতাম, কন্ডাক্টেন্স। কোথায় বলতাম, ইলেকট্রিক সার্কিটে। তাহলে আমি এখানে এস পড়লাম, কি পড়লাম, রিলাক্টেন্স। 1 বাই এস কে মানে রিলাক্টেন্সের অনন্যককে, মানে রিলাক্টেন্সের রেসিপ্রোকালকে আমরা কি বলবো, পারমিন্স। কি বলবো, 1 বাই এস কে কি বলবো, পারমিন্স। তাহলে লিখে দিই আমি পারমিন্স কি, পারমিন্সকে কি বলা হয়, 1 বাই এস, মানে রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্স। তাহলে এটা ইউনিট কি, এটার উল্টো হয়ে যাবে ইউনিট। ওটা ছিল অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার, তাহলে এটা হয়ে যাবে কি ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন। এটা গেল আমার পারমিন্সের ইউনিট। ঠিক আছে, ওখানে পেয়েছিলাম কি ওখানে আমি পেয়েছিলাম যে এল বাই মিউ এ। তাহলে পারমিন্সের ফর্মুলা কি হয়ে যাবে, পারমিন্সের ফর্মুলা হয়ে যাবে উল্টে যাবে, মিউ এ বাই এল হয়ে যাবে। মিউ এ বাই এল সমান বলতে পারি কি 1 বাই এস। তো এই গেল আমার টোটাল ম্যাগনেটিক সার্কিটে টোটাল জিনিসগুলো। ঠিক আছে, এরপর আর একটা জিনিস মনে রাখবে, জাস্ট ডেফিনেশন মনে রাখবে যে লিকেজ ফ্যাক্টর কি। লিকেজ ফ্যাক্টর বলে একটা জিনিস আছে এখানে,
মানে আমার যতটা ফ্লাক্স তৈরি হয় ততটা ফ্লাক্সটা কিন্তু ম্যাগনেটিক সার্কিটটাকে ম্যাগনেটাইজ করতে কাজে লাগে না, তার মধ্যে কিছু আমার লিকও হয়, মানে তার মধ্যে কিছু আমার লস হয়। তো লিকেজ ফ্যাক্টর বলতে টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স, এটা মনে রাখবে। লিকেজ ফ্যাক্টর সমান হয় টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে যেটা পড়াবো বা বলে দেবো এক কথায়, ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কিছু কম্পারিজন, মানে কি কি ওদের মধ্যে সিনোনিমাস, কি কি ওদের মধ্যে ডিফারেন্স, এগুলো বলে দেবো। ইলেকট্রিক্যাল সার্কিট, সরি কারেন্ট লিখে ফেললাম, ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে। এটা আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট। তো প্রথমে যেটা বলার, ইলেকট্রিক সার্কিট বলতে কি, দ্য ক্লোজ পাথ ইন হুইচ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, সরি ইলেকট্রিক্যাল সার্কিট বলতে কি, দ্য ক্লোজ পাথ ইন হুইচ দ্য ইলেকট্রিক কারেন্ট পাসিং থ্রু ইট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল সার্কিট। মানে যে ক্লোজ পথে কারেন্ট ফ্লো করে সেটাকে বলে ইলেকট্রিক সার্কিট, আর যে ক্লোজ পথে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে সেটাকে বলে কি, ম্যাগনেটিক সার্কিট। তাহলে এটাতে কে ফ্লো করে, আই ফ্লো করে, এটাতে কে ফ্লো করে, ফাই ফ্লো করে, আই ফ্লোজ আর এটা কি, ফাই ফ্লোজ, ঠিক আছে। এটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার, এক নম্বর। দু নম্বর হচ্ছে ওটাই ফ্লো অফ ফ্লাক্স, এটার মধ্যে কি হয়, ফ্লো অফ ফ্লাক্স হয়, এটার মধ্যে কি হয়, ফ্লো অফ কারেন্ট হয়। এটার মধ্যে এটার এই আয়ের ফ্লোটা কিসের জন্য হয়, আয়ের ফ্লোটা ইএমএফ এর জন্য হয়, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ। আয়ের ফ্লোটা কিসের জন্য হয়, এমএমএফ এর জন্য, ম্যাগনেটোমোটিভ ফোর্স, আজকেই পড়ালাম। তারপর হচ্ছে এই যে আই ফ্লো করছে, এই আই ফ্লোকে বাধা দেয় কে, আই ফ্লোকে বাধা দেয় রেজিস্ট্যান্স, আর এখানে যে ফায়ার ফ্লো হচ্ছে এই ফায়ার ফ্লোকে বাধা দেয় কে, রিলাক্টেন্স, এস। রেজিস্ট্যান্সের অনন্যক কে, রেজিস্ট্যান্সের অনন্যক পড়লাম কন্ডাক্টেন্স, রিলাক্টেন্সের অনন্যক কে, রিলাক্টেন্সের অনন্যক পারমিন্স। বাস এগুলোই হচ্ছে জেনারেল জিনিস, আর কিছু নেই। এগুলো হচ্ছে সিমিলারিটি ডিসিমিলারিটি, তোমাদেরকে নোটস দিয়েছি তোমরা দেখবে। এরপর যে জিনিসটা পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, ম্যাগনেটিক হিস্টেরিসিস, ম্যাগনেটিক হিস্টেরিসিস, এটাই আজকে আমাদের লাস্ট টপিক, এটাই আজকে আমাদের লাস্ট টপিক, ম্যাগনেটিক হিস্টেরিসিস, ম্যাগনেটিক হিস্টেরিসিস, ঠিক আছে। তো বলছে ম্যাগনেটিক হিস্টেরিসিস কি, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বাই ভার্চু হুইচ magnetism developed lags behind the magnetizing force producing it. Larger will be the loop, more will be the hysteresis loss. বলছে ম্যাগনেটিক হিস্টেরিসিস এমন একটা প্রপার্টি কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের, যেটার জন্য তার মধ্যে ম্যাগনেটিক ফোর্সের পরিমাণটা কমে যায়। তাহলে যে প্রপার্টি, দাদা আজ নেটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, পরে দেখে নেবো, বারবার আজ বাফারিং হচ্ছে, আচ্ছা তুমি পরে দেখে নিও, ঠিক আছে। তো ম্যাগনেটাইজিং হিস্টেরিসিস বলতে মনে রাখবে যে যে প্রপার্টিটার জন্য তার মধ্যে ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ কমে যায়, যে প্রপার্টিটার জন্য কোনো একটা ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ কমে যায় সেটাকেই বলে ম্যাগনেটাইজিং হিস্টেরিসিস। তো এটাকে কিভাবে দেখানো হয়, তোমরা যদি দেখেছো তাহলে এই যে গ্রাফটা হয় সেটা এরকম হয়, এইদিকে আমার এইচকে ডিনোট করা হয়, এইচ বলতে আমার কি, এইচ বলতে ফিল্ড স্ট্রেংথ, বি, বি বলতে কি, বি বলতে ফ্লাক্স ডেন্সিটি, আর লুপটা এরকম টাইপের হয়, লুপটা আমার এরকম টাইপের একটা লুপ হয়, এরকম টাইপের আমার একটা লুপ হয়। এবার বলছে এই লুপটার আকার যত বড় হবে, এই লুপটা যত আয়তনে বাড়বে, শেপে বাড়বে, সাইডে বাড়বে, ওপরে বাড়বে, নিচে বাড়বে, যত বাড়বে তত আমার হিস্টেরিসিস লসটা হবে, তত আমার ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ কমবে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি যত ছোট হবে তত ম্যাগনেটিক হিস্টেরিসিস লসটা কমবে। তো এই যে লুপটা আঁকলাম এটাকেই বলে হিস্টেরিসিস লুপ। ইট ইজ দ্য ক্লোজড লুপ, দ্য কার্ভ অবটেন বাই প্লটিং। তাই হিস্টেরিসিস লুপ বলতে কি, এই যে ছবিটা আঁকলাম, কিভাবে আঁকলাম না, প্লটিং ম্যাগনেটাইজিং ফোর্স এইচ এগেনস্ট ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটাইজিং ফোর্স বলতে এইচটাকে কার্ভ ডেন্সিটি, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলতে বি, ঠিক আছে। এইচ আর বি এর যে গ্রাফ সেটাকেই বলা হয় হিস্টেরিসিস লুপ।
আর হিস্টেরিসিস লস বলতে হিস্টেরিসিস ম্যাগনেটিক হিস্টেরিসিস বুঝলাম, হিস্টেরিসিস লুপ বুঝলাম, হিস্টেরিসিস লস দ্য ওয়েস্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ কল্ড হিস্টেরিসিস লস। তাহলে এই যে লুপটা তৈরি হলো তার ফলে তো অনেক ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ কমে গেল। ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ কমলে কি হবে, ইলেকট্রিকের যে পরিমাণটা, ইলেকট্রিক্যাল এনার্জির যে পরিমাণটা সেটা কমে যাবে। কি রূপে কমবে না হিট রূপে বেরিয়ে যাবে, সেটাকেই বলবো আমরা কি হিস্টেরিসিস লস। তাহলে ওয়েস্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি, হিস্টেরিসিস লস বলতে কি ওয়েস্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ওয়েস্টেজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি in the form of wastage of electrical energy in the form of heat in magnetic circuit is called hysteresis loss। তো এই হিস্টেরিসিস লসটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক সার্কিটের কুণ্ডলিতে যদি স্মল অ্যামাউন্ট অফ সিলিকন স্টিল কন্টেন্ট অ্যাড করি তাহলে আমার এই হিস্টেরিসিস লসটা কমে যায়। তাহলে কি অ্যাড করি, সিলিকন স্টিল যদি এটা অ্যাড করি, সিলিকন স্টিল যদি অ্যাড করি তাহলে আমার কি হিস্টেরিসিস লসের পরিমাণ কমে যায়। তো এখানেই তোমাদের আজকে সিলেবাসটা যা যা পড়িয়েছি, যা যা করালাম, তোমাদের আজকের পড়ানোটা কমপ্লিট হলো। পরের দিন আমি কিছু অঙ্ক করাবো এবং অঙ্কর জন্য যে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি বলে দিয়েছি এর আগে। তাছাড়াও আমি তোমাদেরকে আলাদা করে নোটসে ফর্মুলা চার্ট বানিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখবে। তারপরে আমি এগুলো দিয়ে অঙ্ক করাবো নেক্সট দিন, আর তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে নেক্সট দিন পড়াবো। এতদূর অবধি সবার কাছে ক্লিয়ার? তোমাকে কমেন্টে ক্লিয়ার লিখে মেসেজ করো, আর যদি কারোর কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা আছে দেন আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, এখানে আমার পড়ানো শেষ হলো। তো যদি কোনো কোশ্চেন থাকে দেন আমাকে জিজ্ঞেস করো, আর যদি কোনো কোশ্চেন না থাকে দেন ক্লিয়ার লিখে লিভ করো। বলো, একটু কমেন্ট করো সবাই। আর যারা দেরিতে এসছো তারা পরে ভিডিওটা দেখে নিও। ওকে ফাইন, থ্যাংক ইউ। কালকে বুধবার আবার ক্লাস হবে, বুধবার ক্লাস হবে সকাল 7টা থেকে এরকমই। তো আজকের মতো এখানেই শেষ হলো, থ্যাংক ইউ।